আমাদের আজকের টপিকের নাম হচ্ছে দ্রাব্যতার গুণফল বা এটা ইংরেজি টার্ম হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট। সো এটাকে প্রকাশ করা হয় কেএসপি দিয়ে। দ্রাব্যতা একটা শব্দ, মনোযোগ দাও, এখানে শব্দগুলোর মিনিং বুঝতে হবে। তাহলে একটা শব্দ হচ্ছে দ্রাব্যতা, যেটার ইংরেজি হচ্ছে সলিবিলিটি, যেটাকে প্রকাশ করা হয় তোমার এস দিয়ে। আর আমার আরেকটা শব্দ হচ্ছে এখানে দ্রাব্যতা গুণফল। তাহলে একটা শব্দ কি ভাইয়া? দ্রাব্যতা, যার ইংরেজি কি? সলিবিলিটি। আর আরেকটা শব্দ কি? দ্রাব্যতা গুণফল। গুণফলের ইংরেজি কি বলতো? গুণফলের ইংরেজি হচ্ছে প্রোডাক্ট। তাহলে দ্রাব্যতা গুণফলের ইংরেজিটা কি হওয়া উচিত? সলিবিলিটি প্রোডাক্ট। ওকে, আচ্ছা, তাহলে একটা হচ্ছে দ্রাব্যতা সলিবিলিটি, আরেকটা শব্দ কি? দ্রাব্যতা গুণফল, যার ইংরেজি সলিবিলিটি প্রোডাক্ট। ওকে, এখন লিখে রাখো এই আবার কথা বলা শুরু করছে। দেখো, একটা শব্দ হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতাকে কোন প্রতীক দিয়ে প্রকাশ করা হয়? আবার বলে কেস। এস দ্রাব্যতার কোন প্রতীক দিয়ে প্রকাশ করা হয়? এস। এস এর একক কি কি হইতে পারে? এস এর প্রথম যে এককটা হইতে পারে সেটা হচ্ছে গ্রাম অবলিক 100 গ্রাম পানি। মানে কি? 100 গ্রাম পানিতে যত গ্রাম দ্রব উপস্থিত থাকবে তাকে কি বলা হচ্ছে? দ্রাব্যতা। দ্রাব্যতার দ্বিতীয় একক হইতে পারে গ্রাম পার লিটার। গ্রাম পার লিটার মানে কি? 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রব উপস্থিত থাকে সেটা। দ্রাব্যতার আরেকটা একক হতে পারে মোল পার লিটার। মানে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব কি উপস্থিত থাকে সেটা হচ্ছে আমাদের দ্রাব্যতা। তাহলে আমরা দ্রাব্যতাকে তিনটা ওয়েতে প্রকাশ করতে পারি। এবার যখন আমরা দ্রাব্যতা গুণফলের গাণিতিক সমস্যা সলভ করব, তখন আমরা দ্রাব্যতার কোন এককটা নিয়ে কাজ করব? যখনই তুমি কেএসপি ম্যাথ করবা, লক্ষ্য করো, যখনই তুমি কেএসপি কোনো ম্যাথ করবা বা দ্রাব্যতা গুণফলের কোনো ম্যাথ করবা, তখন তুমি অলওয়েজ দ্রাব্যতাকে কি দিয়ে প্রকাশ করবা? মোল পার লিটার দিয়ে প্রকাশ করবে। এটা মাথায় রাখবে। আচ্ছা, এবার কথা শুনি। এবার চলো আমরা একটু দ্রাব্যতা গুণফল জিনিসটাকে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। আচ্ছা, এটা বোঝার জন্য আমাকে আগে বুঝতে হবে যে আমাদের লবণের প্রকারভেদ। ওকে, দেখো, আমরা আমাদের লবণগুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। আমাদের যে সল্ট আছে, এই সল্টগুলো দুইটা শ্রেণীতে বিভক্ত।
একটা ক্যাটাগরি হচ্ছে পানিতে অতিমাত্রায় দ্রবণীয়। পানিতে অতিমাত্রায় দ্রবণীয়। আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয়। এবার বুঝলেন তো সবাই, মানে কিছু কিছু লবণ আছে, কিছু কিছু লবণ আছে যেগুলো পানিতে অনেক বেশি পরিমাণে দ্রবীভূত হয়, আবার কিছু কিছু লবণ আছে যেগুলো পানিতে দ্রবীভূত হয় না বললেই চলে। এক্সাম্পল দিই, যেমন ধরো পটাশিয়াম ক্লোরাইড। দেখো যে কোনো লবণ পানিতে দ্রবীভূত হওয়ার আগে তার ভৌত অবস্থা কি থাকে? সলিড, মানে কঠিন। যখন তুমি লবণটাকে পানিতে দ্রবীভূত করবা, এই লবণটা পানিতে গিয়ে কি হবে বলতো? সে তার উপাদান আয়নে বিভক্ত হয়ে যাবে না? কিসে বিভক্ত হবে? কে পজিটিভ আর হচ্ছে Cl নেই। এখন ব্র্যাকেটে আমরা কি লিখব? এবং ব্র্যাকেটে আমরা অ্যাকুয়াস লিখব। অ্যাকুয়াস মানে কি? এই আয়নগুলো এখন কি পানির অণু দ্বারা কি পরিবেষ্টিত আছে। আচ্ছা, এখন লক্ষ্য করো, মনে করো এখানে আমরা দুইটা সিচুয়েশন চিন্তা করব। মনে করো বিয়োজনের পূর্বে তুমি মোট 100টা পটাশিয়াম ক্লোরাইডের অণু নিয়েছিলাম। তাহলে বিয়োজনের পূর্বে কোনো পটাশিয়াম প্লাস কি থাকবে? থাকবে না। বিয়োজনের পূর্বে কোনো Cl মাইনাস কি থাকবে? থাকবে না। তাহলে লবণগুলো এখনো পানিতে কি হয় না, আয়নিত হয় না। তাহলে বিয়োজনের পূর্বে KCl 100টা আছে, কোনো K প্লাস নাই, কোনো Cl মাইনাস নাই। এখন বিয়োজনের পরে কি ঘটবে? বিয়োজনের পরে তুমি দেখবা যে KCl এর পরিমাণ হয়ে গেছে 0, K প্লাস হয়ে গেছে 100, Cl মাইনাস হয়ে গেছে 100। এই কথাটার মানে হচ্ছে যে আমি যতগুলো পটাশিয়াম ক্লোরাইডের অণু নিছিলাম সবগুলো অণুই আসলে পানিতে আয়নিত হয়ে গেছে। তাহলে তুমি যতগুলো অণু নিবা সবগুলো অণুই যদি পানিতে কি হয়ে যায়, আয়নিত হয়ে যায়, তখন ওই ধরনের লবণগুলোকে আমরা বলে থাকি পানিতে অতিমাত্রায় দ্রবণীয় লবণ। বুঝতে পারলাম? ওকে, চলো এবার আমরা আরেকটা উদাহরণ নিই। মনে করো তুমি নিলে হচ্ছে AgCl। তাহলে পানিতে দ্রবীভূত হবার আগে AgCl এর ভৌত অবস্থা কি? কঠিন।
এখন AgCl যখন পানিতে আয়নিত হবে কি কি পাওয়া যাবে? Ag পজিটিভ পাওয়া যাবে, আর কি পাওয়া যাবে? Cl নেগেটিভ পাওয়া যাবে। তাহলে Ag পজিটিভ অ্যাকুয়াস, Cl মাইনাস অ্যাকুয়াস। আচ্ছা, মনে করো তুমি AgCl এর 1000টা পার্টিকেল নিছো বা 1000টা অণু তুমি নিছো, তাহলে বিয়োজনের পূর্বে Ag প্লাস কত থাকবে? 0, Cl মাইনাস কত থাকবে? 0 0 0। দেখো বিয়োজনের পরে তাহলে কি, তাহলে তোমার এক্সপেকটেশন কি ছিল যে AgCl এখানে 0 হয়ে যাবে, Ag প্লাস কয়টা আসা উচিত? 1000 আসা উচিত। Cl মাইনাস কয়টা আসা উচিত? 1000 আসা উচিত। এটা ছিল আমাদের এক্সপেকটেশন, কিন্তু বাস্তবে এরকমটা ঘটবে না। বাস্তবে তুমি দেখবা তুমি Ag প্লাস পাবা মাত্র একটা, Cl মাইনাস পাবা তুমি একটা, আর বাকি 999টা AgCl এর অণু আসলে ব্রেকই হয় নাই, এরা অবিয়োজিত অবস্থায় রয়ে গেছে। এগুলা বুঝার কোনো ওইভাবে ওয়ে নাই, এগুলা যেগুলো তোমাকে আমি ক্লাসে পড়াবো তুমি ওগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন পাবে, টেনশন নাই। এবার দেখো তাইলে তুমি কি বুঝলা, এখানে তুমি পার্টিকেল নিছিলা মোট কয়টা AgCl এর? 1000টা পার্টিকেল তুমি নিছিলা, তাহলে তোমার এক্সপেকটেশন ছিল যে Ag পজিটিভ কয়টা পাবা তুমি? 1000টা পাবা। Cl মাইনাস তুমি কয়টা পাবা? 1000টা পাবা। বাট ইন রিয়ালিটিতে তো আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে 1000টা AgCl এর পার্টিকেলের মধ্যে মাত্র একটা পার্টিকেল কি হয়েছে? ব্রেক হয়েছে। বাকি 999টা পার্টিকেল টোটালি ব্রেকই হয়নি, সম্পূর্ণ অবিয়োজিত অবস্থায় আছে। তাহলে এরকম যদি কোনো ঘটনা আমরা দেখি যে কোনো লবণ যদি এই ধরনের আচরণ শুরু হয়, অর্থাৎ তুমি যতগুলো পার্টিকেল নিবা সবগুলো পার্টিকেলে যদি আয়নিত না হয়, তখন এই জিনিসটাকে বলা হয় পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয়, পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয় লবণ। তাহলে বুঝা গেল যে পানিতে অতিমাত্রায় দ্রবণীয় আমরা কখন বলবো, আর পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয় আমরা কখন বলবো। আচ্ছা, এরকম অসংখ্য অ্যাসিড ক্ষারও আছে যারাও পানিতে একদমই দ্রবীভূত হতে চায় না। যেমন তোমরা নাম শুনছো কিনা যে দুর্বল অ্যাসিড, তোমার নাম শুনছো দুর্বল অ্যাসিড, যেমন ধরো ইথানোয়িক অ্যাসিড, এটা একটা দুর্বল অ্যাসিড। এই দুর্বল কেন বলে এগুলোকে? কারণ এরা পানিতে পুরোপুরি কি হয় না, আয়নিত হয় না। কথাটা বুঝতে পারছো কিনা? ওকে, তো এরকম অসংখ্য লবণ আছে যারা পানিতে টোটালি কি হতে চায় না, আয়নিত হতে চায় না। তার মধ্যে সিলভার ক্লোরাইড অন্যতম। তোমাদের 19 একটা এমসিকিউ আসতো না, নিচের কোনটি পানিতে অদ্রবণীয়? প্রায় সময় অপশনে কিন্তু সিলভার ক্লোরাইড থাকতো। হ্যাঁ, এখন তখন তোমার হয়তো বিস্তারিত ব্যাখ্যা ছিল না যে কেন এরা আসলে পানিতে আয়নিত হয় না। ঠিক আছে, এই ব্যাখ্যাগুলো তুমি ইন্টারমিডিয়েটে শিখো। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছি যে কোনটা পানিতে অতিমাত্রায় দ্রবণীয় আর কোনটা পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয়। আচ্ছা, এবার আমরা একটু এই পেজটাতে আসি, দেখো ভালো করে প্লিজ। এই এদিকে দেখো, এখন আমরা যে কনসেপ্টটা করব সেটা হচ্ছে আমাদের কি দ্রাব্যতা গুণফল বা সলিউবিলিটি প্রপার্টি। এখন তোমরা খাতার মধ্যে একটা নোট লিখো যে দ্রাব্যতা গুণফলের ধারণা শুধুমাত্র, লিখো দ্রাব্যতা গুণফলের ধারণা শুধুমাত্র লিখো দ্রাব্যতা গুণফলের ধারণা শুধুমাত্র পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয়, পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয় দ্রাব্যতা গুণফলের ধারণা শুধুমাত্র পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয় লবণের ক্ষেত্রে প্রযোজ্য।
দ্রাব্যতা গুণফলের ধারণা শুধুমাত্র পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয় লবণের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, কিন্তু 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 দ্রাব্যতার ধারণা দ্রাব্যতার ধারণা কিন্তু দ্রাব্যতার ধারণা কিন্তু দ্রাব্যতার ধারণা দ্রাব্যতার ধারণা যে কোনো ধরনের লবণের ক্ষেত্রে প্রযোজ্য। দ্রাব্যতার ধারণা যে কোনো ধরনের লবণের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, আচ্ছা চলো এবার একটু দ্রাব্যতার গুণফল জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি, খুবই খুবই ইম্পর্টেন্ট। এগুলো লিখা হয়েছে না? এগুলো আমি একটু বুঝতেছি। কেএসপির কনসেপ্ট বোঝার জন্য সবচাইতে ইজি যে এক্সাম্পলটা আমরা নিব সেটা হচ্ছে আমাদের সিলভার ক্লোরাইড। দেখো এবার তাহলে সিলভার ক্লোরাইড পানিতে দ্রবীভূত হওয়ার আগে তার ভৌত অবস্থা কি? কঠিন। আচ্ছা, তো এটা যখন পানিতে আয়নিত হবে কি পাওয়া যাবে? Ag প্লাস ব্র্যাকেটে অ্যাকুয়াস Cl মাইনাস ব্র্যাকেটে অ্যাকুয়াস। এবার লক্ষ্য করো তুমি মোট কয়টা পার্টিকেল নিছিলে এখানে? 1000টা পার্টিকেল নিছিলা, ব্রেক হয়েছে কয়টা মাত্র? একটা। 999টা ব্রেকই হয়নি। তাহলে এই যে 999 এই সংখ্যাটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে সিলভার ক্লোরাইডের অবিয়োজিত অবস্থা। আর ডান পাশে যে 11 আছে এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? এগুলো দিয়ে বোঝাচ্ছে সিলভার ক্লোরাইডের বিয়োজিত অবস্থা। এখন এই অবিয়োজিত অবস্থা এবং বিয়োজিত অবস্থার মাঝে দেখো একটা কি আছে? সাম্যাবস্থা চিহ্ন আছে না? এটা কি চিহ্ন? সাম্যাবস্থা চিহ্ন না এটা? ওকে, তার মানে যে কোনো দুর্বল লবণ বা পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয় লবণের ক্ষেত্রে অলওয়েজ অবিয়োজিত অবস্থা এবং বিয়োজিত অবস্থার মাঝে একটা কি থাকবে? সাম্যাবস্থা বজায় থাকবে। এই জন্য আমরা সাম্যাবস্থার চিহ্ন দিব। এই জন্য যখনই কোনো দুর্বল লবণ লিখবা, তুমি এরকম আয়নিত লিখবা তুমি খাতার মধ্যে, অলওয়েজ কি চিহ্ন দিবা? এরকম উভমুখী চিহ্ন তুমি ব্যবহার করবা। আর যেগুলা পানিতে স্বল্প মাত্রা অতিমাত্রায় দ্রবণীয় তাদের ক্ষেত্রে তুমি এরকম একমুখী চিহ্ন ব্যবহার করবা। বুঝতে পারলা বাবা? আচ্ছা, এখন আসো, এখন চলো আমরা একটু মনোযোগ দিয়ে উপরের স্টেটমেন্টটা একটু করি। আমরা এখানে কি বলতেছি দেখো, বলা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা। প্রথম ওয়ার্ডটা দেখো, বলা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় টেম্পারেচার মাস্ট বি কনস্ট্যান্ট। দ্রাব্যতা গুণফল ডিফাইন করার সময় টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতে হবে। পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয়, সেকেন্ড কিওয়ার্ড এটা, কোন লবণের সম্পৃক্ত দ্রবণে তাহলে যখনই তুমি দ্রাব্যতা বা দ্রাব্যতা গুণফল ডিফাইন করবা, দ্রবণ কি হতে হবে? সম্পৃক্ত। দ্রবণে 1 মোল দ্রব হতে উৎপন্ন, এই যে দেখো কয় মোল দ্রব? 1 মোল। আচ্ছা, 1 মোল দ্রব হতে উৎপন্ন উপাদান আয়ন সমূহের যথাযথ ঘাতে উন্নীত ঘনমাত্রার গুণফল সর্বদা ধ্রুবক। এই ধ্রুবককে দ্রাব্যতা গুণফল বা সলিউবিলিটি প্রোডাক্ট, আর এটাকে তোমার প্রকাশ করা হয় কেএসপি দিয়ে বলা হয়। আচ্ছা, এখানে কি বোঝাচ্ছে? দেখো বোঝাচ্ছে, আমি মনে করো এটা হচ্ছে AgCl এর একটা
যেখানে AgCl কি পানিতে Ag পজিটিভ এবং Cl নেগেটিভ এরকম আয়নিত অবস্থায় আছে। আচ্ছা, এবং অবিয়োজিত অবস্থা এবং কি বিয়োজিত অবস্থার মাঝে একটা সাম্যাবস্থা আছে। দেখো তো আমি AgCl এর কয় মোল নিছি, ভালো করে দেখো। 1 মোল নিছি না? 1 মোল নিছি। আচ্ছা, অলওয়েজ 1 মোল। মনে করো এই AgCl লবণটার দ্রাব্যতা হচ্ছে S। AgCl লবণটার দ্রাব্যতা হচ্ছে S। আচ্ছা, দ্রাব্যতা মানে কি? দেখো এখানে তো উদাহরণটা দেখো, তুমি পার্টিকেল নিছিলা কয়টা? 1000টা। আয়নিত হয়েছে কয়টা? একটা। আয়নিত হয়েছে কয়টা? একটা। আয়নিত হয় নাই কয়টা? 999টা। তাহলে যতটা আয়নিত হবে, মনে রাখবা, যতটা আয়নিত হবে সেটাই তার দ্রাব্যতা। কথাটা বুঝতে পারছো কিনা? তাহলে যতটা আয়নিত হবে সেটাই তার দ্রাব্যতা। তাহলে এক্ষেত্রে দ্রাব্যতার মান কত? 1 1। তাহলে লিখো এটা নোট খাতার মধ্যে, যে কোনো দুর্বল লবণ, পানিতে আয়নিত হওয়ার সময়, কোনো দুর্বল লবণ পানিতে আয়নিত হওয়ার সময়, কোনো দুর্বল লবণ পানিতে আয়নিত হওয়ার সময় কোনো দুর্বল লবণ পানিতে আয়নিত হওয়ার সময় লবণের যতটি অণু আয়নিত হয়, লবণের যতটি অণু আয়নিত হয়, লবণের যতটি অণু আয়নিত হয়, লবণের যতটি অণু আয়নিত হয় সেটাই হচ্ছে ওই লবণের দ্রাব্যতা। সেটাই হচ্ছে ওই লবণের দ্রাব্যতা। আচ্ছা, তাহলে মনে করো, লক্ষ্য করো, মনে করো এই AgCl লবণের দ্রাব্যতা কত? S। দ্রাব্যতা কত? S। S মানে কি? S পরিমাণ লবণের অণু আসলে কি হয়েছে? আয়নিত হয়েছে। এটা বুঝতে পারছেন? আয়নিত হয়েছে। ওকে, কারণ তুমি যদি পানিতে 100 গ্রাম সিলভার ক্লোরাইড নাও, সব সিলভার ক্লোরাইড কি আয়নিত হবে? না। 100 গ্রাম সিলভার ক্লোরাইড নিলে দেখবা যে 99.5 গ্রাম সিলভার ক্লোরাইড কি আয়নিত হয় নাই, মাত্র 0.5 গ্রাম কি হয়েছে? আয়নিত হয়েছে। তাহলে যতটুকু আয়নিত হবে সেটাই হবে কি তার দ্রাব্যতা বা S। আচ্ছা, এখন আমাকে বলো 1 মোল AgCl থেকে Ag+ কয় মোল পাওয়া যায়? AgCl ভাইয়া কয় মোল নিছিলাম? 1 মোল নিছিলাম। Ag+ ও কয় মোল পাইছি? 1 মোল পাইছি। Cl- ও কয় মোল পাইছি? 1 মোল পাইছি না? 1 মোল পাইছি। আচ্ছা, তাহলে দেখো 1 থেকে কত পাওয়া যায়? 1 থেকে কত পাওয়া যায়? 1। তাহলে S থেকে কত পাওয়া যাবে? S। আবার দেখো 1 মোল থেকে Cl- কয় মোল পাওয়া যায়? 1 মোল পাওয়া যায়। তাহলে S থেকে কত পাওয়া যাবে? S। তাহলে সিলভার ক্লোরাইড এই লবণটার দ্রাব্যতা যদি S হয়, তাহলে সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে সিলভার আয়নের ঘনমাত্রা কত হবে? S। এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত হবে? S। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা যে জিনিসটা ডিফাইন করব সেটা কি বলো? দ্রাব্যতা গুণফল বা KSP। এটা আমরা এখন ডিফাইন করব। আচ্ছা, তাহলে কিভাবে ডিফাইন করা যায়? এই KSP লেখার নিয়ম দেখো, এটা হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণফল। KSP কিভাবে লেখা? দেখো, প্রথম কাজ দুইটা ধার ব্র্যাকেট দিবা, এই লেখার নিয়ম
শিখে নাও ভালো করে। প্রথম কাজ কি, এরকম দুইটা থার্ড ব্র্যাকেট ছিল কাজটা। দুইটা থার্ড ব্র্যাকেট কেন? কারণ একটা লবণের মধ্যে আয়ন কয়টা থাকে? একটা লবণের মধ্যে আয়ন কয়টা থাকে? দুইটা, একটা ক্যাটায়ন আর একটা কি অ্যানায়ন। আচ্ছা, একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে ক্যাটায়নটা লিখবো, আরেকটা থার্ড ব্র্যাকেটে আমরা অ্যানায়নটাকে লিখবো, আয়নগুলো লিখে ফেলবো। এবার একটা বিশেষ সতর্কতা বলি, এই ব্র্যাকেটের ভিতরে কোনো সংখ্যা লেখা যাবে না। আবারও সাবধান করে দিচ্ছি, থার্ড ব্র্যাকেটের ভিতরে কোনো সংখ্যা লেখা যাবে না। থার্ড ব্র্যাকেটের ভিতরে অনলি আয়নগুলো থাকবে। আচ্ছা, এরপর কি করব দেখো, এরপর দেখো এখানে একটা কথা লিখছে না, যথাযথ ঘাতে, দেখছো লিখছে না যথাযথ ঘাতে, এই কথাটা দিয়ে কি বোঝাচ্ছে দেখো তো। Ag+ এর বামে সংখ্যা কত? 1। অর্থাৎ Ag+ এর বামে মানে আয়নের বামে যে সংখ্যাটা থাকবে এটাকে পাওয়ারে পাঠিয়ে দিব। আয়নের বামে যে সংখ্যাটা থাকবে ওটা কোথায় যাবে? মাথায়। ওটা যাবে কোথায়? মাথায়। এখানে 1 আছে, 1 মাথায় পাঠিয়ে দিলাম। Cl- এর বামে সংখ্যা কত? 1। তাহলে এই 1 কে মাথায় পাঠিয়ে দিলাম। তাহলে KSP লেখার নিয়ম কি দেখো, KSP লেখার নিয়ম কি, দুইটা থার্ড ব্র্যাকেট দিব, একটার ভিতরে ক্যাটায়নটা লিখবো, আরেকটার ভিতরে কি লিখবো? অ্যানায়ন লিখবো। আচ্ছা, পাশের সংখ্যা কই যাবে? মাথায়। পাশের সংখ্যা কই যাবে? মাথায়। বুঝতে পারছো কথা? পাশের সংখ্যা মাথায়। আচ্ছা, এখন তুমি কি করবা দেখো, এখন বলো তো Ag+ এর ঘনমাত্রা এখানে কত লিখছিলাম? S। তাহলে S এর মাথায় যাবে 1 ইনটু Cl- এর ঘনমাত্রা কত লিখছিলাম? S। তাহলে S এর মাথায় যাবে 1। তাহলে বলো গুণ করলে কত হবে? S² না S²। তার মানে কি দেখেন, তার মানে হচ্ছে সিলভার ক্লোরাইড এই লবণটার KSP মান কত? তাহলে সিলভার ক্লোরাইড এই লবণটার KSP মান কত? S²। তার মানে আমি যদি S এর মান জানি, তাহলে এখানে S এর মান বসায় দিলে কার মান চলে আসবে? KSP মান চলে আসবে। কথা বুঝতে পারছো? ওকে, খুবই সহজ। এবার শোনো, গুরুত্বপূর্ণ সতর্কতা, যখন তুমি এখানে S এর মান বসাবা, S টা কোন এককে থাকবে? S সর্বদা থাকবে, দেখো S সর্বদা থাকবে মোল পার লিটারে। S সর্বদা থাকবে কিসে? মোল পার লিটারে। তাহলে KSP ম্যাথ করার সময় S এর একক সর্বদা কিসে রাখবা? মোল পার লিটারে। কয়েকটা লবণ নিব,
এবার এই লবণটা আয়ন দিতে হবে কিভাবে বুঝতে হবে। দেখো আমরা যখন কোনো একটা সংকেত লিখি কোনো একটা যৌগের, তখন অলওয়েজ কি হয়, মৌলগুলোর যোজনী কি হয়, আদান প্রদান হয় না? মৌলগুলোর যোজনী আদান প্রদান হয়। অর্থাৎ এই সংকেতটা দেখে তুমি কি বুঝতে পারছো? এখানে তুমি বুঝতে পারছো এর যোজনী হচ্ছে ওয়াই, এর যোজনী হচ্ছে ওয়াই, আর বি এর যোজনী হচ্ছে কত, এক্স। এর যোজনী হচ্ছে ওয়াই, বি এর যোজনী এক্স। এখন তুমি কি করবা, প্রথমে এ লিখবা, পরে বি লিখবা, প্লাস দিয়ে মাঝখানে লিখবা। এর যোজনী কত, এর যোজনী ওয়াই, এর যোজনী ওয়াই, বি এর যোজনী এক্স। মনে রাখবা যার যোজনী যত, যার যোজনী যত তার মাথায় ততটা প্লাস বা ততটা মাইনাস বসে। যার যোজনী যত তার মাথায় ততটা প্লাস বা ততটা মাইনাস বসে। তাহলে এর যোজনী ওয়াই, তাহলে এর মাথায় বসবে ওয়াই প্লাস, বি এর যোজনী এক্স, বি এর যোজনী এক্স, তাহলে বি এর মাথায় বসবে এক্স মাইনাস। কারণ একটা প্লাস দিলে একটা মাইনাস দিতে হবে, ঠিক আছে? আচ্ছা ফার্স্ট এটা লিখতে হবে, বুঝছি কিভাবে লিখছেন? এবার আসো বলো এ কয়টা আছে, এ কয়টা আছে, এক্স সংখ্যক আছে না? দেখো এ যতটা থাকবে সেটা বামে চলে আসবে, এই যে এক্স। বি কয়টা আছে, ওয়াই সংখ্যক, তাহলে এখানে চলে আসবে কত? তাহলে মাথার উপরে চার্জগুলো কে নির্ধারণ করবে? যোজনী। মাথার উপরে চার্জগুলো কে নির্ধারণ করবে? যোজনী। আর বাম পাশের সংখ্যাগুলো কিভাবে নির্ধারিত হবে? যে এর কতটা পরমাণু আছে, বি এর কতটা পরমাণু আছে সেটা। খুব ইম্পর্টেন্ট, এই লাইন তুমি যদি ঠিক মতো লিখতে না পারো পরীক্ষার খাতায় কেএসপি কোনো ম্যাথই তুমি করতে পারবে না। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এইখানে স্যার উল্লেখ করে শূন্য দিয়ে দিবেন। আচ্ছা এবার আসো, এবার মনে করো এই লবণটার দ্রাব্যতা হচ্ছে এস। মনে করো লবণটার দ্রাব্যতা কত, এস। দেখো এস, দেখো এখানে বামের সংখ্যা কত আছে, 1 আছে। কারণ আমরা কি বলছিলাম, প্রত্যেকটা লবণের কয় মোল নিতে হবে, 1 মোল নিতে হবে। দেখো 1 মোল থেকে কত পাওয়া যায়, x। 1 থেকে কত পাওয়া যায়, x। তাহলে s থেকে কত পাওয়া যাবে বলো তো, sx। 1 থেকে যদি x পাওয়া যায়, s থেকে পাওয়া যাবে sx। এবার দেখো 1 থেকে কত পাওয়া যায়, y। 1 থেকে পাওয়া যাচ্ছে y, তাহলে s থেকে কত পাওয়া যাবে, sy। sy। এখন চলো আমরা কেএসপি লিখি। নিয়ম কি বলছিলাম ফার্স্টে বলো, নিয়ম কি বলছিলাম? প্রথম কাজ হচ্ছে দুইটা থার্ড ব্র্যাকেট দেওয়া, দিলাম। থার্ড ব্র্যাকেটের ভিতরে কোনো সংখ্যা লিখতে মানা করছিলাম না, কোনো সংখ্যা লেখা যাবে না। থার্ড ব্র্যাকেটের মধ্যে অনলি কি লিখতে হবে, আয়নগুলো লিখতে হবে। তাহলে একটা আয়ন কি, এ ওয়াই প্লাস, এটা হচ্ছে আমাদের প্রথম আয়ন, এ ওয়াই প্লাস লিখলাম। আরেকটা আয়ন আমাদের কি, বি এক্স মাইনাস, এই যে লিখলাম। এরপরে কি বুঝলাম, পাশের সংখ্যা কই যাবে, মাথায়। পাশের সংখ্যা কই যাবে, মাথায়। পাশে কত আছে, x। তাহলে মাথায় কত দিব, x। ঠিক আছে না, x। এখানে পাশের সংখ্যা কত, y। তাহলে মাথায় কত দিব, বুঝছো? এখানে নিও থার্ড লিখবা দুইটা, আয়নগুলো লিখবা, পাশের সংখ্যা কোথায় পাঠিয়ে দিবা, মাথায় পাঠিয়ে দিবা। আচ্ছা এবার আসো এ ওয়াই প্লাসের ঘনমাত্রা এখানে আমরা কত নিছি বলো, এস এক্স। এস এক্স, তাহলে এস এক্স পাওয়ার কত হবে, এক্স ইনটু
আয়নগুলো দিয়ে দাও, s এর উপরে x দাও, x এর উপরে x দাও, s এর উপরে y দাও, y এর উপরে y দাও। তো আলটিমেটলি কি দাঁড়াবে বলো তো? দেখো x এর মাথায় x ইনটু y এর মাথায় y ইনটু s এর মাথায় কত x প্লাস y। এটাই হচ্ছে আমাদের AXBY এই টাইপের যে কোনো লবণের কি বের করার সূত্র, KSP বের করার ফর্মুলা। দেখতে বাজে লাগছে না? হ্যাঁ, কোন জায়গাটা বুঝো নাই? এখান থেকে এই লাইন বুঝছো? এই দেখো AY প্লাস এর ঘনমাত্রা এখানে কত? SX এই যেখানে বসে দিচ্ছি SX, BUX মাইনাস এর ঘনমাত্রা কত? SY, তো এখানে বসে দিচ্ছি SY। মানে আমরা S এর মাথায় X দিলাম, X এর মাথায় X দিলাম, S এর মাথায় Y দিলাম, Y এর মাথায় Y দিলাম। আচ্ছা দেখো এটা যদি তোমার মনে থাকে খুবই ভালো, মনে না থাকলেও কোনো সমস্যা নেই। ধরো তুমি এই সূত্র তোমার কাছে জটিল লাগতেছে, এবার আমি তোমাকে এই সূত্র ব্যবহার করা ছাড়াও তুমি কিভাবে বের করতে পারবা আরো সহজে সেটা আমি তোমাকে শিখাচ্ছি। আচ্ছা চলো, লিখো সল্ট টাইপ, সল্ট টাইপ, সল্ট টাইপ। প্রথম টাইপ লিখো টাইপ 1। ধরো তোমার কাছে একটা লবণ আছে AB2, এরকম একটা টাইপের লবণ আছে, এই লবণের KSP বের করতে হবে। আচ্ছা অলওয়েজ উভমুখী তীর চিহ্ন দিবা, যেহেতু এটা দুর্বল লবণ এজন্য। আচ্ছা আমাকে বলো, তুমি প্রথমে A লিখে ফেলবা, প্লাস দিয়ে তুমি B লিখে ফেলবা। সবাই বলো তো এখানে A এর যোজনী কত? A এর যোজনী 2, তাহলে A এর মাথায় কয়টা প্লাস? 2টা প্লাস। B এর যোজনী কত? 1, B এর মাথায় কয়টা মাইনাস? 1টা মাইনাস। ওকে আচ্ছা এখন আমাকে বলো তো B কয়টা আছে? B কয়টা আছে? B কয়টা আছে এখানে? B 2টা, তাহলে যতটা থাকবে সেটা আমরা বামে দিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা এখন মনে করো এই লবণটার দ্রাব্যতা হচ্ছে S। ওকে দেখো 1 থেকে 1 পাচ্ছি না, 1 থেকে 1 পাচ্ছি, তাহলে S থেকে কত পাবো? S পাবো। দেখো 1 থেকে কত পাচ্ছি? 2, তাহলে S থেকে কত পাবো? 2x, ঠিক আছে? এখানে লিখতে পারবো। ওকে আচ্ছা এখন তুমি বের করবা KSP। এটাই সহজ মনে না? এখানে বামে 2 আছে না, এটা যদি S হয় তাহলে এখানে দেখো 1 থেকে তুমি 2 পাচ্ছ, তাহলে S নিলে S এর ডাবল পাবো না, 2s হাফ কেন? 1 থেকে 2 পাইলে S থেকে কত পাবো? 2s না। এবার দেখো আগের মতই সেম, দুইটা থার্ড ব্র্যাকেট দাও। দুইটা থার্ড ব্র্যাকেট দাও, থার্ড ব্র্যাকেট দিয়ে তুমি আয়নগুলো লিখো। প্রথম আয়নটা কি বলো? প্রথম আয়নটা কি? A2+, ওকে লিখলাম। দ্বিতীয় আয়নটা কি?
মাইনাস। আচ্ছা লিখলাম, লিখার পর বলো তো নসীম বলো a2 প্লাস এর পাশের সংখ্যা কত? 1, তাহলে পাওয়ার কত যাবে? 1। b মাইনাস এর পাশের সংখ্যা কত? 2, তাহলে পাওয়ার দিব কত? দিলাম। আচ্ছা এবার a2 প্লাস এর ঘনমাত্রার জায়গায় তুমি কত লিখছিলা? s লিখছিলাম, তাহলে s এর মাথায় পাওয়ার কত দিবা? 1 যোগে 1। b মাইনাস এর জায়গায় তুমি কত লিখছিলা? 2s, তাহলে 2s এর মাথায় তুমি পাওয়ার কত দিবা? 2, 2s এর মাথায় 2। এবার হিসাব করলে কত হবে? হিসাব করলে দেখবা 4s কিউব আসবে। তাহলে এই AB2 লবণটা KSP কত হবে? 4sp। ওকে 4sp। আচ্ছা তো আরেকটা দেখা গেল আরেকটু ক্লিয়ার হবে। দেখো এবার যদি তোমার লবণটা এরকম থাকে A2B, এরকম থাকতে পারে না? A2B, আগেরটা AB2 ছিল, এবার A2B। আচ্ছা প্রথমে A লিখে ফেলো, পথকের পরে B লিখে ফেলো। সবাই এখানে দেখে বলো A এর জুটিনি কত? A এর জুটিনি 1, দেখি বুঝা যাচ্ছে A এর জুটিনি 1, তাহলে A এর মাথায় কয়টা প্লাস? একটা প্লাস। B এর জুটিনি কত? 2, তাহলে B এর মাথায় দুইটা মাইনাস। আচ্ছা দিলাম, এটুকু দিলাম। এবার ধরলাম এই A2B লবণটার দ্রাব্যতা কত? দ্রাব্যতা কত হবে? S। দেখো আচ্ছা ইয়া লেখা হয়নি, দেখো তবে A কয়টা আছে? A কয়টা আছে? A কয়টা আছে? A দুইটা, তাহলে বামে দিলাম কত? 2, তাহলে যতটা থাকবে সেই সংখ্যাটা আমরা বামে দিয়ে দিই। দেখো 1 থেকে কত পাচ্ছি? 1 থেকে কত পাচ্ছি? 2, তাহলে s থেকে কত পাবো? 2s। 1 থেকে কত পাচ্ছি? 1, তাহলে s থেকে কত পাবো? s। ওকে আচ্ছা এখন তুমি লিখো KSP। দুটো থার্ড ব্র্যাকেট দিয়ে দাও। ওকে আয়নগুলো লিখো। প্রথম আয়নটা কি? A প্লাস। দ্বিতীয় আয়নটা কি? B2 মাইনাস। এবার দেখো A প্লাস এর বামের সংখ্যা কত? 2, এটা কোথায় যাবে? মাথায়। B2 মাইনাস এর বামের সংখ্যা কত? 1, তাহলে এটা মাথায় যাবে। আচ্ছা লিখলে ভালো, না লিখলেও সমস্যা নেই, লিখতে না চাও। এবার বলো A প্লাস এর নিচে কত আছে? 2s, তাহলে 2s এর মাথায় 2 যাবে। আর B2 মাইনাস এর নিচে কত আছে? s, তাহলে s এর মাথায় 1 যাবে। তাহলে কত আসবে? 4s। এটা কত আসছে? সেম আসছে,